বাংলা ও বিশ্ব সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন কাউন্ট লুই হ্যামনের লেখা কবরের অভিশাপ। কাউন্ট লুই হ্যামন অর্থাৎ উইলিয়াম জন ওয়ার্নার কিরো নামে খ্যাত। তিনি জন্মান 1 নভেম্বর 1866 সালে। কিরো ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন আইরিশ জ্যোতিষী পামিস্ট। কিরো একজন সমাজ পামিস্ট হিসেবে এতই জনপ্রিয় ছিলেন যে যারা জাদুবিদ্যায় বিশ্বাসী ছিলেন না তারাও তার কথায় বিশ্বাসী হয়ে উঠেছিলেন। তিনি মারা যান 8 অক্টোবর 1936 সালে। প্রধান চরিত্রে কিরো, হেনরি ও মিস্টার স্টেড। গল্প পাঠে রাজীব। শুরু হচ্ছে কবরের অভিশাপ। বিখ্যাত প্রেততত্ত্ববিদ নিপো কিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র দেখছিলেন। এমন সময় এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এলেন। পরিচয় পর্বের মধ্যে দিয়ে কিরো জানতে পারলেন যে ভদ্রলোক আমেরিকাবাসী এবং তার নাম হলো হেনরি। শেয়ারের বাজারে দালালি করে ভদ্রলোক প্রচুর টাকা আয় করেছেন। ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হলো। কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে উনি তার কাছে এসেছেন, কিন্তু সমস্যাটা খুলে বলতে তিনি যেন কুণ্ঠা বোধ করছেন। তাকে উৎসাহ দিয়ে কিরো বললেন, বলুন আপনার সমস্যাটা কি? আমি যে সমস্যায় পড়েছি এ কথা আপনাকে কে বলল? ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আপনিই বললেন, মৃদু হেসে কিরো উত্তর দিলেন। আমি? ভদ্রলোক আরও বিস্মিত। হ্যাঁ, আপনি নিজে না বলুন, আপনার মুখ চোখের ভাব কিন্তু সে কথাই বলছে। তাহলে আমি এতদিনে বোধহয় ঠিক জায়গাতেই এসেছি। হেনরির গলার স্বরে স্বস্তির সুর পাওয়া গেল। হ্যাঁ, এবার বলুন আপনার সমস্যাটার কথা। ইতস্তত করবার কোনো কারণ নেই। কিরো ভদ্রলোককে উৎসাহ করবার চেষ্টা করলেন। আচ্ছা মিস্টার কিরো, আপনি তো দীর্ঘকাল প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। আপনি কি বিশ্বাস করেন যে বহুকাল আগে মৃত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে উঠতে পারে? এ প্রশ্ন কেন করছেন? কারণ আছে। কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক। বোধহয় যেসব কথা বলবেন সেগুলো গুছিয়ে নিলেন মনে মনে। তারপর সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে বললেন, আমি কেবল দালালি করেই এ যাবজ্জীবন কাটাইনি, কিছুটা পড়াশোনাও করেছি। প্রাচীন ইতিহাস, বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস ছেলেবেলা থেকেই আমার মনকে টেনেছে। মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য পুঁথিপত্রও আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে, কিন্তু শুধু বই পড়েই আমি তৃপ্ত হতে পারলাম না। স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখবার জন্য আমি মিশরে পাড়ি দিয়েছিলাম। ভদ্রলোক থামলেন। মিশর এবং তার প্রাচীন বিদ্যা সম্পর্কে আমার মনেও খুব কৌতূহল। আমিও মিশরে গিয়েছিলাম। কিরো বললেন। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। দেখুন তো এই জিনিসটা চিনতে পারেন কিনা। ভদ্রলোক পকেট থেকে একটা প্যাকেট বের করলেন। তারপর প্যাকেট খুলে বের করলেন একখানা মূল্যবান হিরে। আলোর স্পর্শে হিরেখানা জলজল করে উঠল। শুধু প্রেততত্ত্বই নয়, পুরাতত্ত্ব নিয়েও কিরো অনেক গবেষণা করেছেন। দেখেই তিনি বুঝতে পারলেন ওখানা মিশরীয় হিরে। মিশরের কোনো ফেরাওয়ের মমির দেহের ব্যান্ডেজের বুকের কাছে হিরেখানা সিল হিসেবে লাগানো হয়েছিল। হিরেখানাকে কাটা হয়েছে এমনভাবে যে দেখলে মনে হয় ঠিক যেন একটা বাদুড়ের মুখ। হিরেখানার এই রকম বিশেষ গড়ন দেখে কিরো বুঝতে পারলেন যে এটা ফেরাও খুফুর বংশের কোনো নরপতির
সমাধি থেকে সংগ্রহ করা হয়েছে। কেননা ওই বংশই অর্থাৎ মিশরের চতুর্থ রাজবংশই সাদা বাদুরকে প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করত। হেনরির দিকে তাকিয়ে কিরো বললেন, জিনিসটা কি তা আমি বুঝতে পেরেছি এবং এর তাৎপর্য আমার অজানা নয়। এখন প্রশ্ন হলো, জিনিসটা আপনার হাতে এলো কি করে? কিরোর প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিতভাবে হেনরি বললেন, জানেন, এই অভিশপ্ত হিরেখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী অপঘাতে মারা গিয়েছেন, আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে, আমার টাকা পয়সা তছনছ হয়ে যাচ্ছে। যে কাজেই হাত দিচ্ছি আসছে কেবল ব্যর্থতা আর অসাফল্য। আমাকে আমাকেও হয়তো শেষ পর্যন্ত মান সম্মান বাঁচাবার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হবে। উত্তেজিতভাবে এতগুলো কথা একসঙ্গে বলে হেনরি হাঁফাতে লাগলেন। কি করে হিরেখানা আপনার হাতে এলো তা কিন্তু আপনি এখনো বলেননি। আপনি সব কথা খুলে বলুন, আমি সাধ্যমতো আপনাকে সাহায্য করবার চেষ্টা করব। কিরোর কথায় কিছুটা স্বস্তি পেলেন হেনরি। আরও কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু যা বলছি তার প্রতিটা কথা সত্য। অবিশ্বাস করব কেন? বলুন আপনার কাহিনী। আগেই বলেছি, কিছুদিন আগে আমি এই মিশরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কেবল আলেকজান্দ্রিয়া আর কায়রোর বিলাসবহুল হোটেলে বসে দিন কাটাইনি। কর্নাক, মেসোফিস, থিবিস, বুকসর ইত্যাদি প্রাচীন শহরে ঘুরেছি মৃতের উপত্যকায়। ঘুরে ঘুরে অনেকগুলো পিরামিড আমি দেখেছি। এ সময় একদিন শুনলাম একটা পুরনো সমাধিভূমি নাকি খোঁড়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি খুব কৌতূহলী হয়ে উঠে পড়লাম। ঠিক করলাম যেখানে খনন হচ্ছে সেখানে অবশ্যই যেতে হবে। কিন্তু কদিন বাদেই খবরের কাগজে একটা সংবাদ প্রকাশিত হলো যে জার্মান পণ্ডিত খনন কার্য পরিচালনা করছিলেন, এক আকস্মিক দুর্ঘটনায় তার নাকি মৃত্যু হয়েছে। স্থানীয় লোকেদের ধারণা সমাধিভূমির গোপনীয়তা এবং পবিত্রতা নষ্ট করবার জন্যই ওই জার্মান পণ্ডিতের উপর কবরের অভিশাপ নেমে এসেছে। ওই সমাধি এখন যে খনন করবার চেষ্টা করবে তারই প্রেতাত্মার অভিশাপে অপঘাতে মৃত্যু হবে। ভগবানের দয়ায় আমার টাকার অভাব ছিল না। ঠিক করলাম জার্মান পণ্ডিতের আরাধ্য কাজ আমি শেষ করব। কবরের অভিশাপ জাতীয় কুসংস্কারে আমার কোনো বিশ্বাস ছিল না, কিন্তু কাজ শুরু করতে গিয়েই প্রথমেই মুশকিলে পড়লাম। মুশকিলটা হলো কুলি মজুর জোগাড় করা। স্থানীয় কোনো শ্রমজীবী সমাধিভূমি খননে রাজি হলো না। ওদের মনে এই ধারণাটাই বদ্ধমূল হয়েছিল যে খুঁড়বার চেষ্টা করলেই ওরাও মারা পড়বে। আমার স্বভাবটা হলো এই যে কাজে আমি একবার হাত দিই তা থেকে আর পিছিয়ে আসতে পারি না। কুলি মজুরদের ভয় দেখে আমার জিদটা যেন আরো বেড়ে গেল। অনেক টাকা খরচ করে অন্য জায়গা থেকে শ্রমিক এনে আমি আবার সমাধি খনন শুরু করলাম। বেশিরভাগ কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল, কাজেই আমাকে আর খুব বেশি খোঁড়াখুড়ি করতে হলো না। কয়েকদিনের মধ্যেই আমরা সমাধি কক্ষে বন্ধ দরজার সামনে এসে গেলাম। এই কক্ষের মধ্যেই রয়েছে প্রয়াত ফেরাওয়ের মমি। এই দরজা খুলে এবার ভেতরে ঢুকতে হবে। এ পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি আমাদের। কুলি মজুরদের মনোবলও রয়েছে অটুট, কিন্তু এই মনোবল অটুট রইল না। যখন সমাধি কক্ষের দরজা খুলবার নির্দেশ দিলাম, কুলি মজুরেরা এবার পিছিয়ে গেল। শেষ পর্যন্ত প্রচুর পুরস্কারের লোভ দেখিয়ে 4-5 জন কুলিকে দরজা খুলবার কাজে লাগানো গেল। কিন্তু কথা দিতে হলো,
তাদের আমি সমাধি কক্ষের ভিতরে ঢুকতে বলতে পারবো না। দরজা ভাঙা হলেই তাদের কাজ শেষ হয়ে যাবে। দরজা খুলল, আমি একাই ঢুকলাম সমাধি কক্ষে। দরজায় যে লিপি ছিল তা থেকে বুঝতে পারছিলাম যে এই কক্ষই হলো ফেরাও চতুর্থ খুফুর শেষ বিশ্রামস্থল। মিশরীয় বিশ্বাস অনুসারে ওসাইরিসের দরবারে শেষ বিচারের পূর্ব পর্যন্ত প্রয়াত ফেরাওকে এখানেই অপেক্ষা করতে হবে। স্বীকার করতে লজ্জা নেই যে অন্ধকারে সমাধি কক্ষে ঢুকে গাটা কেমন ছমছম করতে লাগলো। একবার মনে হলো এরকম দুঃসাহস না করলেই বোধহয় ভালো হতো, কিন্তু পরক্ষণেই ভয়ের ভাবনাটাকে মন থেকে ঝেড়ে ফেললাম। আমি 20 শতকের মানুষ, এসব প্রাচীন অযৌক্তিক কুসংস্কার বিশ্বাস করব কেন? সঙ্গে টর্চ ছিল, বিশাল সমাধি কক্ষ। আমার টর্চের আলোয় সমস্ত ঘরটা দেখা গেল না। আধো আলো আধো ছায়া। আলো আধারে লুকোচুরি যেন সমাধি কক্ষের রহস্যময়তাকে আরো অনেক বাড়িয়ে দিল। টর্চের আলো ফেলতে ফেলতে এগোলাম। বিশাল ঘরখানা, মাঝামাঝি একটা উঁচু বেদি, তার উপরে একটা সোনার কফিন। ওই কফিনের মধ্যেই চিরনিদ্রায় শুয়ে আছেন ফেরাও চতুর্থ খুফু। কফিনের পাশে একটা স্বর্ণপাত্রে নানান রকম মূল্যবান মণিমাণিক্য। 2 হাত ভরে সেই মণিমাণিক্য তুলে পকেটে পুরলাম। মুহূর্তের জন্য মনে হলো সমাধি কক্ষের পাথুরে মেঝে যেন থরথর করে কেঁপে উঠল। চমকে উঠলাম, এ কি ভূমিকম্প? না না, এ আমার মনের ভুল, আমার আচ্ছন্ন মনের কল্পনা। পায়ে পায়ে এগিয়ে গেলাম কফিনটার কাছে, তালা খুলে ফেললাম। আমার চোখের সামনে সাদা আবরণে ঢাকা ফেরাও চতুর্থ খুফুর মমি। মমির বুকের কাছে এই হিরেখানা সিলের মতো লাগানো। এক টানে হিরেখানা খুলে ফেললাম। আচম্বিতে সমাধি কক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। মনে হলো হাজার হাজার বাদুড় যেন ডানা ঝটপট করতে করতে হিংস্রভাবে আমার দিকে উড়ে এলো। মুহূর্তের জন্য বাদুড়গুলোকে যেন আমি দেখতে পেলাম। সাদা রঙের বাদুড়গুলো চোখ থেকে বেরিয়ে আসছে পরলোকের নীলাভ আলোর রশ্মি। হাজার হাজার বাদুড়ের ডানার শব্দে বিশাল সমাধি কক্ষটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত যেন বয়ে গেল। মুহূর্তের জন্য সমস্ত শরীরটা যেন অসাড় হয়ে গেল। বাদুড়গুলো যেন শূন্য পথে চক্রাকার ঘুরছে আমার চারপাশে। কোনো রকমে নিজেকে একটু সামলে নিয়ে ছুটে সমাধি কক্ষের বাইরে চলে এলাম। লাখো লাখো সাদা বাদুড় যেন আমাকে তাড়া করে এলো। ছুটতে ছুটতে কি করে যে তাঁবুতে এসে পৌঁছেছিলাম তা একমাত্র ভগবানই বলতে পারেন। তাঁবুতে ঢুকেই আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই আমার সঙ্গীরা আমাকে হোটেলে পৌঁছে দিল। হোটেলে আমার স্ত্রী ছিলেন। আমি ঘরে ঢুকতেই স্ত্রী চমকে গিয়ে বললেন, কি ব্যাপার? তোমার সঙ্গে যেন একটা বাদুড়ের ছায়া ঘরে ঢুকলো। ওর কথা শুনে আমি আরো ঘাবড়ে গেলাম। কোনো কথা না বলে বিছানায় মুখ গুজে শুয়ে পড়লাম। ঘরের ভিতর তাকাতেও আমার ভয় করছিল। যদি বাদুড়ের অপছায়াটা আমার নজরে আসে। পিরামিডের ভিতরে ঢুকবার সাহস আর আমার হয়নি। আমার শঙ্কা বিহ্বল ভাব থেকে স্ত্রী বললেন,
চলো আমরা এ জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই। তার কথা মতো পরদিনই আমরা অন্য জায়গায় চলে গেলাম। ভাবলাম এই জায়গাটা ছেড়ে গেলে মন থেকে হয়তো ভয়ের ভাবনাটা ধীরে ধীরে কেটে যাবে, কিন্তু তার কাটলো কই। যেখানেই যাই সেখানেই এক অজানা আশঙ্কায় শিউরে উঠি। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক। আমার আতঙ্ক আমার স্ত্রীকেও যেন পেয়ে বসল। সব সময় মনে হয় কোনো এক অদৃশ্য অজানা শত্রু সব জায়গায় আমাদের অনুসরণ করে চলেছে। মাঝে মাঝে বাদুড়ের ডানার আওয়াজ পাই। হাজার হাজার বাদুড় যেন শূন্য পথে উড়ে আসছে ঝাপটা মারবার জন্য। আমাদের ভয় দিন দিন বেড়ে যেতে লাগলো। এই নিদারুণ আতঙ্কের কবল থেকে যে কি করে নিষ্কৃতি পাব তা ভেবে পেলাম না। কিন্তু এত কাণ্ড সত্ত্বেও সমাধি কক্ষ থেকে সংগ্রহ করা মমির বুকের মূল্যবান হিরেখানা আমি হাতছাড়া করলাম না। সব সময় এখানে লুকিয়ে রাখলাম আমার নিজের পোশাকের মধ্যে, বুকের কাছে। আমার স্ত্রীকেও হিরেটার সম্পর্কে কিছুই বলিনি। অবশ্য বলবার সুযোগও আর পেলাম না, কারণ কদিন পরেই একদিন ভোরবেলায় বিছানায় পাওয়া গেল তার মৃতদেহখানা। রহস্যজনক মৃত্যু। কিসে যে উনি মারা গেলেন তা ডাক্তারি পরীক্ষাও বোঝা গেল না। শুরু হলো আমার দুর্ভাগ্যময় জীবন। পরপর এক একটা দুর্ঘটনা ঘটতে লাগলো। আমার বাবা হঠাৎ মারা গেলেন, অথচ তার স্বাস্থ্য বেশ ভালোই ছিল। এক ঘনিষ্ঠ বন্ধুকে আমার ব্যবসা দেখাশোনা করবার দায়িত্ব দিয়েছিলাম। অনেক টাকা কড়ি নষ্ট করে সেও শেষ পর্যন্ত লজ্জায় এবং দুঃখে আত্মহত্যা করল। আর আমারও মনে হতে লাগলো ঝাঁকে ঝাঁকে সাদা বাদুড় যেন সব সময় ডানা ঝটপট করতে করতে আমার চারপাশে উড়ে বেড়াচ্ছে। আগে এই ভয়ঙ্কর অনুভূতিটা মাঝে মাঝে হতো, এখন সব সময়ই হয়। এই মুহূর্তেও হচ্ছে। বুঝতে পারছি আমার শেষ দিন আসন্ন হয়ে এসেছে। অন্ধকার কবরের কালো অভিশাপ নেমে এসেছে আমার উপর। এর কবল থেকে আমার কি নিষ্কৃতি নেই, মিস্টার কিরো? একটানা এতক্ষণ কথা বলে হেনরি হাঁপাতে লাগলেন। তার সমস্ত শরীরটা কাঁপতে লাগলো থরথর করে। কিরো ভাবলেন এক্ষুনি কিছু একটা অঘটন না ঘটে যায়। না, সেরকম কিছু অবশ্য ঘটল না। একটু পরেই হেনরি নিজেকে অনেকটা সামলে নিলেন। কিরোর টেবিলের উপর হিরেখানা রেখে তিনি বললেন, এই অভিশপ্ত জিনিসটা আর আমি নিজের কাছে রাখতে চাই না। এটা আপনার কাছেই থাকুক। দেখুন এতে আপনার ভাগ্য পাল্টে যায় কিনা। বেশ তো, দেখুন হিরেখানা ত্যাগ করলে আপনার অবস্থার উন্নতি হয় কিনা। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে কিরো হেনরিকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন। বললেন, আমি একটু ভেবে চিনতে দেখি আপনাকে দুর্ভাগ্যের রাহুগ্রাস থেকে উদ্ধার করবার কোনো পথ পাওয়া যায় কিনা। সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতো বিদায় নিলেন। সেদিন রাতেই
কিরো এক বিচিত্র স্বপ্ন দেখলেন। দেখলেন তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন। সমাধিকক্ষে যাওয়ার জন্য তিনি ক্রমাগত নিচে নেমে চলেছেন। যেতে যেতে তিনি একটা বন্ধ জায়গায় এসে পড়েছেন। ওখানে আলো নেই, বাতাস নেই। কিরোর দম বন্ধ হয়ে আসছে। একটু বাতাস না পেলে তিনি দম আটকে মারাই যাবেন। কিন্তু এই মৃতের রাজ্যে বাতাস কোথায়? দারুণ আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল। জেগে উঠে মনে হলো কে যেন এতক্ষণ তার বুকের ওপর বসে গলা টিপে ধরেছিল। ঘরের মধ্যে গুমট। বাতাস আসবার জন্য কিরো জানলাটা খুলে দিলেন। এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে তার শরীরটাকে শীতল করে দিল। কিন্তু জানলা খোলবার সময় মনে হলো একটা সাদা বাদুড় যেন এতক্ষণ জানলার গায়ে বসেছিল। জানলা খুলতেই সেই নিশাচর বাদুড়টা শূন্য পথে উড়ে গেল। প্রাণীটার ডানার ঝটপট শব্দও যেন শুনতে পেলেন কিরো। পরদিন গলায় খুব ব্যথা হলো। বাধ্য হয়ে ডাক্তার দেখালেন কিরো। ডাক্তার যা বললেন তা শুনে অবাক হয়ে গেলেন কিরো। ডাক্তার বললেন কোনো বিষাক্ত প্রাণীর দংশ নেই, গলার ব্যথাটা হয়েছে। হেনরির বাসায় এলেন কিরো। হিরেটা তাকে ফেরত দিয়ে বললেন, এখানা সত্যিই অপয়া, আপনি যেখানকার জিনিস সেখানেই রেখে আসুন। এ রত্ন ইহলোকের সম্পত্তি নয়, এ হলো মৃতের রাজ্যের সম্পত্তি। ইহলোকে এই হিরেখানা যার কাছে থাকবে তারই সর্বনাশ ঘটবে। আমিও তো তা রেখে আসতেই চাই, কিন্তু সেই সমাধিকক্ষে ঢুকবার সাহস আমার নেই। কাতরভাবে হেনরি বললেন, তাহলে উপায়? দুজনে ভেবেচিন্তেও কোনো উপায় বের করতে পারলেন না। কিরো বিদায় নিলেন। হেনরির সঙ্গে কিরোর আর দেখা হয়নি। তার খবর কিরো জানতে পারলেন কিছুদিন পরে। প্যারির এক অভিজাত হোটেলে একখানা কামরায় হেনরির মৃতদেহ পাওয়া গেল। মাত্র আগের দিন সন্ধেবেলায় তিনি এই হোটেলে উঠেছিলেন। মৃত্যুটা রহস্যজনক। কিভাবে মৃত্যু হয়েছে ডাক্তার তা ঠিক করে বলতে পারলেন না। ফরাসি পুলিশের তদন্ত সমানভাবে নিষ্ফল হলো। অবশ্য একটা সূত্র পাওয়া গিয়েছিল, হেনরির পাশের কামরার বাসিন্দা নাকি তার ঘরের হাজার হাজার পাখির ডানার শব্দ শুনতে পেয়েছিলেন। কিন্তু এই ক্ষীণ সূত্র ধরে মৃত্যুর রহস্যের কোনো সমাধান করা গেল না। কিরো খোঁজ নিয়ে জানলেন মৃতের জিনিসপত্রের মধ্যে সেই অপয়া হিরেখানা পাওয়া যায়নি। অভিশপ্ত হীরের কাহিনী কিন্তু এখানেই শেষ হলো না। কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার স্টেড। তিনিও প্রেততত্ত্বের চর্চা করতেন। একদিন কিরোর কাছে এসে তিনি বললেন, একটা অদ্ভুত জিনিস পেয়েছি ভাই। কি জিনিস? কৌতূহলী কিরো জিজ্ঞেস করলেন। একখানা বাদুর মুখো হিরে। চমকে উঠলেন কিরো। জিজ্ঞেস করলেন, কোথায় পেলে? প্যারিতে গিয়েছিলাম, সেখানে যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার আমার কাছে এই হিরেখানা বিক্রি করেছে। কিরো আরও চমকে গেলেন। বললেন, এই হিরেখানা সঙ্গে আছে? আছে, তোমাকে দেখাবার জন্যই তো এনেছি। মিস্টার স্টেড বললেন, দেখাও দেখি। হিরেখানা দেখেই কিরো চিনতে পারলেন, এই তো সেই অপয়া রত্নখানা। কি ব্যাপার, তোমার মুখখানা ওইরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? মিস্টার স্টেড জিজ্ঞেস করলেন। মিস্টার হেনরির দুর্ভাগ্যের কাহিনী সবিস্তারে খুলে বলে কিরো অনুরোধ করলেন, এই অপয়া রত্নখানা তুমি ফেরাও চতুর্থ খুফুর কবরেই রেখে এসো, আর তা যদি সম্ভব না হয় তবে এখানা নদীর জলে বিসর্জন দাও। বিদ্রুপের হাসি হেসে মিস্টার স্টেড বললেন,
তোমার ওই হেনরি লোকটা ছিল এক নম্বরের বুদ্ধু আর নার্ভাস, তাই অমনি বেঘরে প্রাণ হারালো। দেখো, আমি হচ্ছি একজন প্রেততত্ত্ববিদ, ওইসব ভূত প্রেতের সঙ্গে যুঝবার ক্ষমতা আমার আছে। অভিশাপ নেমে আসবেই, চিন্তিতভাবে কিরো বললেন। তোমার ওই কবরের অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মিশরীয় প্রেতেদের আমি থোড়াই পরোয়া করি। কিন্তু কাজটা তুমি মোটেও ভালো করছো না, কিরো মন্তব্য করলেন। কদিন পরে মিস্টার স্টেড আবার এলেন কিরোর কাছে। হাসতে হাসতে বললেন, কি হো, কই হে? তোমার মিশরের প্রেত তো আমার কোনো ক্ষতি করতে পারলো না। আমি একটু শক্ত লোক, মিশরের প্রেতপুরীর বাসিন্দারা বোধহয় আমাকে ভয় পেয়েছে। কিন্তু সময় তো চলে যায়নি, কিরো মন্তব্য করলেন। মিশরীয় প্রেত বোধহয় আমার নাগাল পাবে না। আমি আমেরিকা যাচ্ছি, জানো বোধহয়। টাইটানিক নামে একখানা বিরাট জাহাজ কদিন বাদেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। আমি সেই জাহাজেরই একজন যাত্রী। আরও কিছুক্ষণ কথাবার্তার পর মিস্টার স্টেড বিদায় নিলেন। কিরো কিন্তু তার সম্পর্কে চিন্তিত হয়েই রইলেন। হিরেখানা ত্যাগ না করে মিস্টার স্টেডের উপর কবরের অভিশাপ যে নেমে আসবেই, এই সম্পর্কে কিরোর মনে কোনো সন্দেহই ছিল না। মিস্টার স্টেডের সঙ্গে কিরোর আর কোনোদিনও দেখা হয়নি। কদিন পরেই টাইটানিক জাহাজ সমুদ্র যাত্রা করল। তারপর একটা সংবাদে সমস্ত জগৎ স্তম্ভিত হয়ে গেল। বিশাল টাইটানিক জাহাজ তার সমস্ত যাত্রী আর নাবিক সহ তলিয়ে গেছে উত্তাল আটলান্টিকের অতল তলে। অপয়া হিরেখানা সহ মিস্টার স্টেডের সলিল সমাধি হল। এমনি করেই নেমে এলো কবরের অভিশাপ। এই খবর পেয়ে কিরো মন্তব্য করলেন, বিধিলিপি কে খণ্ডাতে পারে। শুনছিলেন কাউন্ট লুই হ্যামানের লেখা কবরের অভিশাপ। গল্প পাঠে রাজীব, কিরো, হেনরি ও মিস্টার স্টেড রাজীব। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি, সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।